তো সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা ভীতিকর একটা মনোভাব ছিল, একটা বিদ্বেষ ছিল, এবং এই বিদ্বেষ থেকে তার আগে রক্ষী বাহিনী তৈরি করেছে। এরপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পুরো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা সেনাবাহিনীর পরিবর্তে পুলিশকে শক্তিশালী করার জন্য এই বিগত দিন ধরে চেষ্টা করেছে। দ্বিতীয়ত হলো যে তারা সেই যে বিভিন্ন ডক্ট্রিন আছে। মানে আওয়ামী লীগকে দরকার হবে, জাতীয় পার্টিকে দরকার হবে বা বাকি দলগুলোকে দরকার হবে। তার মানে কি মানে খুব শীঘ্রই আপনি মনে করেন যে এই শক্তিগুলো দেশের রাজনীতিতে সক্রিয় হবে বা ফিরে আসবে? না, আমি মনে করি না। কারণ হলো যে আমাদের যেমন শেখ হাসিনা যে অপরাধগুলো করেছিলেন, সেই অপরাধগুলোর দায় এখন তাকে, যাকে বলা হয়, মেটাতে হচ্ছে। পৃথিবীতে এমন একটা ব্যাপার, আপনি গোপনে করেন, প্রকাশ্যে করেন, যেকোনো অপরাধ করেন, সেই অপরাধের দায় আপনাকে মেটাতে হবে। মানসিকভাবে, গোপনে, প্রকাশ্যে, মানে এই পৃথিবীতে অপরাধ করে, অপকর্ম করে একজন মানুষ রক্ষা পেয়েছে তার কোনো নজির নেই। তো এখন শেখ হাসিনা যে কাজ করেছেন, 15 বছর যাবৎ সে যে কাজগুলো করেছেন, তাকে কম করে হলেও যদি সে একেবারে এই 15 বছর তওবা করতে থাকেন কন্টিনিউয়াসলি, আল্লাহ হয়তো মাফ করতে পারেন, বাট নট লেস দেন 15 ইয়ার্স। আপনি দেখুন বিএনপি 2006 সন, মানে 2001 সন থেকে 2006 সনে তাদের যে কাজগুলো করেছে, এখন পর্যন্ত তারা তওবা করেছে আমি শুনি নাই। তারা বলছে তারা যা কিছু করেছে সব ঠিকঠাক করেছে, কিন্তু তাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে, জনগণের কাছে ক্ষমা চেয়েছে, এরকম একটা সিঙ্গেল কোনো ঘটনা নেই। ফলে ঐশী আল্লাহর পক্ষ থেকে যে বরকত, এই বরকতটা এখনো পর্যন্ত বিএনপির ভান্ডারে ধরা পড়েনি। সিমিলারলি জামাতের কথা চিন্তা করেন, তারা এই একবার রয়্যাল বেঙ্গল টাইগার হচ্ছে, আবার কয়েকদিন পরে বিড়াল হয়ে যাচ্ছে, আবার কয়েকদিন পরে ইঁদুর হয়ে তারা পালাচ্ছে। এই যে টানাপোড়েন 1971 থেকে এই পর্যন্ত এটা হয়েছে, এর কারণ হলো in 1971 তারা যে ভুলগুলো করেছে, অপরাধগুলো করেছে, তারা এখন পর্যন্ত সেগুলো নিয়ে দম্ভ করছে। ফলে কি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো তাদেরকে সুযোগ দিচ্ছেন। সুযোগ দেওয়ার পরে তারা কি করছেন, আরো অহংকারী হয়ে যাচ্ছেন, এবং তারা তাদের অতীত কর্মকাণ্ডের জন্য আরো গর্ব অনুভব করছেন। ফলে কোনো বরকতই তাদের জন্য কিন্তু সাস্টেইন তাহলে করছে যেই না। তাহলে যেই প্রশ্নটা আমি করছিলাম যে তাদের মধ্যে কোনো যোগসূত্র তৈরি হতে পারে কিনা, জোট বা সমঝোতা বা মিত্রতা তৈরি হতে পারে কিনা? আপনি যে বলছিলেন হ্যাঁ, হতেই পারে, আওয়ামী লীগের সাথে হতে পারে, জাতীয় পার্টির সাথে হতে পারে। সেটা কিভাবে হবে? যদি তারা ফিরতেই না পারে রাজনীতিতে? এই জিনিসগুলো হবে হলো একে অপরকে অপদস্থ করার জন্য, ক্ষতি করার জন্য, এবং নিজেরা আরো বিপদে পড়ার জন্য। কিন্তু আল্টিমেটলি কোনো ডেভেলপমেন্টের জন্য হবে না। কোনো একটা ভালো কাজ করার জন্য আসলে একটা ভালো মন দরকার। একটা ভালো মন তৈরি করার জন্য মনের ভিতর থেকে মন্দ জিনিসগুলো দূর করা দরকার। তো এখন সেটি সেই আমাদের জিনিসগুলো রাজনৈতিক সংস্কৃতিতে খুব একটা নাই। গোলাম মাওলানার ছোট, ছোট করে আরো কিছু বিষয় আপনার কাছ থেকে একটু খুব ছোট, ছোট করে জানার চেষ্টা করি যে আওয়ামী লীগ যে কর্মসূচিগুলো এখন ঘোষণা করছে, এমনকি আমরা দেখছি জেলের ভেতর থেকেও যে বার্তাগুলো দিচ্ছে সালমান এফ রহমান, জুনায়েদ আহমেদ পলক, এই শক্তি বা সাহসটা তারা কোথা থেকে পাচ্ছে? ৫ই আগস্টের পরে তো খুবই একটা খারাপ অবস্থা ছিল। এখন আসলে এই শক্তি বা সাহসটা কোত্থেকে আসছে? এটা সত্যি হিউম্যান সাইকোলজিতে এটাই স্বাভাবিক। এর কারণ হলো যখন ধরা হয়, ১ম খুব কান্নাকাটি করে, ভয় পায়। তারপরে কিছুদিন অনুশোচনা হয়। তারপরে মনে করে যে আর জীবনে এই কাজগুলো করব না। তারপরে আবার তার মধ্যে জেলখানার মধ্যে বসেই তার মধ্যে আবার অপরাধ প্রবণতা জন্ম নেয়। এই যে অনেক বড়, বড় শীর্ষ সন্ত্রাসী আপনি দেখুন ২০ বছর পর্যন্ত জেলে ছিল, এবং জেল থেকে বের হয়ে তার অপকর্ম করার জন্য ২০ মিনিটও সময় নেয়নি। এর মধ্যে সে চাঁদাবাজি, গুন্ডামি, বদমাশি, এই যে যারা বের হয়েছে ২০ বছর পরে। আমি অনেক এই রাজনীতিবিদদেরকে দেখেছি। তারা সারাক্ষণ ওখানে বসে, বসে কোরআন শরীফ পড়েছে। কোরআন শরীফ পড়েছে এবং বলেছে যদি কোনমতে বের হতে পারি বাংলাদেশ থেকে চলে যাব, বিদেশে গিয়ে ভিক্ষা করে খাবো, আর আসবো না। হুম। কিন্তু তারা বিদেশ হয়ে যায় নাই। বের হওয়ার সাথে, সাথে জমি দখল থেকে শুরু করে যত রকম বদমাইশি করে তারা জেলে গেছে, সেই বদমাইশিগুলো আরো বেশি করেছে। আমি জেলখানাতে ৫০ দিন ছিলাম। সেই আমি যে রুমে ছিলাম ওই রুমে সালমান এফ রহমান সাহেবও ছিলেন। তো ওখানে গিয়াসউদ্দিন আল মামুন বলতেন যে ওই কর্নারে বসে, বসে সারাদিন তিনি শুধু কান্নাকাটি করতেন আর কোরআন শরীফ পড়তেন। তো এখন দেখেন সেই অবস্থায় 111 এর সময় সে বের হয়ে সে কি অপরাধটা করলো? 111 এর আগে তার যে অপরাধ, আর 111 এর পরে আরো বেশি অপরাধ। আবার যদি সে পুনরায় বের হতে পারে, বের হওয়ার পরে সে এই 2009 থেকে 24 পর্যন্ত যা কিছু করেছে এর সাথে আরো 100 গুণ বেশি করবে। এর কারণ হলো মানুষের শরীরের মধ্যে কতগুলো জিনিস আল্লাহ তৈরি করে দেয়, বিল্ট ইন মেশিন। যারা ভালো হয়, অলি আল্লাহ হয়, গাউস কুতুব হয়, তারা ওই জন্মের পর থেকে একেবারে ১ম দিন থেকে তারা ভালো হয়, এবং কোনো অবস্থাতেই কারোর সঙ্গে বিরূপ অবস্থাতে তাকে নিয়ে আপনি একেবারে দুনিয়ার বাজে জায়গায় রেখে দেন, ক্যাসিনোতে নিয়ে দেন, ম্যাকাওতে পাঠান, ইন্ডিয়ানাতে পাঠান, আপনার তারপরে হুম। আপনি লাস ভেগাসে পাঠান, তারা কোনো অবস্থাতেই ওখানে বসে থাকবে, কোনো দিকে তাকাবে না।
আর আপনি মন্দ লোক আছে তার মক্কা শরীফে পাঠান, সে কাবা শরীফে বসে বসে কাবার দিকে তাকাবে আর লাস ভেগাসের কথা চিন্তা করবে। তো এই হলো মানুষের সাইকোলজি। দুর্ভাগ্য হলো আমাদের রাজনীতিতে এই কাবা শরীফে বসে লাস ভেগাসের কথা চিন্তা করার সংখ্যা এত বেশি হয়ে গেছে, এরা যে বাইরে থাকুক যেখানে থাকুক না কেন সব জায়গাতে এরা কলুষিত করবে, অপবিত্র করে ফেলবে। এই হলো অবস্থা। জি, গোলাম আল রানী এই সেনাবাহিনীর কথাও মাঝখানে একটু আলোচনায় বলছিলেন আপনি। আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী একটা সাক্ষাৎকারে শুনেছি যে তিনি এই জুলাই আগস্টের যে ঘটনা সেটাকে তিনি বলছেন যে ইসলামী উগ্রবাদ এবং সেনাবাহিনীর যৌথ অভ্যুত্থান। পরবর্তীতে আব্দুর রহমান আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য একটা সাক্ষাৎকারে বলছেন যে আওয়ামী লীগ একটি বিশ্বাসভঙ্গের শিকার, সেনাবাহিনী যে ভূমিকা খুবই হতাশাজনক, তাদের দায়িত্ব তারা পালন করেনি, যে সাপে দংশন করেছে সে সাপই বিষ নামাবে। মানে তারপরে এটা হচ্ছে বিপ্লবের সময়কার বা গণঅভ্যুত্থানের সময়কার অবস্থানের কথা বলছেন। এরপরেও সেনাবাহিনীকে যেই ভূমিকায় দেখা গেছে, ইন্ডিয়ান সেনাপ্রধান বলছেন সেনাবাহিনীর সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে। ভারতীয় পররাষ্ট্র সচিব তিনি এসেছিলেন, তিনিও একটা স্কেডিউলের বাইরে গিয়ে একটা বৈঠক করেছেন, মানে এরকম। এবং খালেদা জিয়া বিদেশ যাওয়ার আগে সেনাপ্রধান দেখা করলেন, এরকম সেনাবাহিনীর কিছু কিছু ভূমিকা আলোচিত হচ্ছে। আপনি ভূমিকা কেমন দেখেন? মাঝখানে কু হবে বা কু হচ্ছে এরকম একটা গুঞ্জনও শোনা গেছে। আসলে কি সেনাবাহিনীর অবস্থানটা কেমন? মূল ব্যাপার হলো যে সেনাবাহিনী তো বাংলাদেশের জন্য বিচ্ছিন্ন কোনো বিষয় না। সেই গত 15 বছর ধরে আওয়ামী লীগের একটা মেন্সরিয়া ছিল। মেন্সরিয়া শব্দের অর্থ একটা মানসিকভাবে শত্রুতা পোষণ করা। তো সেনাবাহিনীর প্রতি আওয়ামী লীগের একটা ভীতিকর একটা মনোভাব ছিল, একটা বিদ্বেষ ছিল, এবং এই বিদ্বেষ থেকে তার আগে রক্ষী বাহিনী তৈরি করেছে। এরপরে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে পুরো আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা সেনাবাহিনীর পরিবর্তে পুলিশকে শক্তিশালী করার জন্য বিগত দিন ধরে চেষ্টা করেছে। দ্বিতীয়ত হলো যে তারা সেই যে বিভিন্ন ডক্ট্রিন আছে, সেনাবাহিনীকে ধ্বংস করার যে বিভিন্ন ডক্ট্রিন, সেই ডক্ট্রিনগুলো তারা পালন করেছে। অর্থাৎ সেনাবাহিনীকে যুদ্ধ করতে না শিখিয়ে তাদেরকে খেতে শিখিয়েছে। এবং একজন সেনাপ্রধান শফিউল নাকি যেন ছিল, সে যখন ছিল সে একবার টিভি টক শোতে এসে বলছে যে শেখ হাসিনা এত ভালো, আমাদের তো আগের লোকজন 3 বেলা খেতে দিত না, এখন আমাদেরকে সে 3 বেলা ভাত খেতে দেয়, জানেন আমরা কি কষ্টের মধ্যে ছিলাম। এরকম অপদার্থ লোকদেরকেও বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান বানানো হয়েছে। সারা পৃথিবীতে মিলিটারি ভেহিকেল রয়েছে যেখানে খুব হার্ড সাসপেনশন থাকে, কিন্তু সেগুলো বাদ দিয়ে আমরা রোলস রয়েসের মতো সাসপেনশন সম্বলিত গাড়ি সেনাবাহিনীকে দিয়েছে। তোমরা আরাম করো, ঘুড়ি বাড়াও, খাওয়া দাওয়া করো, ঘুমাও। এবং এইগুলো কর্নেল র্যাঙ্কের উপরে ওঠার সঙ্গে সঙ্গে এদেরকে পলিটিক্যালি মোটিভেট করে দলীয় ক্যাডার বানানোর জন্য আওয়ামী লীগের একটা বিরাট প্রকল্প ছিল। ফলে এর মধ্যে আকবর তৈরি হয়েছে, এর মধ্যে বিভিন্ন যাকে বলা হয় ফ্রাঙ্কেনস্টাইনের দানব তারা তৈরি করেছে, এবং সেই দানবদের ছোট ছোট দানব যে এখনো নেই সে কথা বলা যাচ্ছে না। ফলে এখানে যেভাবে সাধারণ যারা অফিসার আছে, সৈনিক আছে, তারা এটা নিয়ে ভীষণ রকম বিক্ষুব্ধ, আওয়ামী লীগের প্রতি বিক্ষুব্ধ। এবং আগামী দিনে এই যে আব্দুর রহমান বা যে সমস্ত লোকজন যদি সেনাবাহিনী পায়, এদেরকে পাড়িয়ে জিব্বার টান দিয়ে ছিঁড়ে ফেলবে। এবং আমি যেটা এই সেনাবাহিনীর যে সমস্ত যে এর সাথে কারা কারা জড়িত আই ডোন্ট নো, বাট এই যে কিছু লোক আওয়ামী লীগের যারা লোক আছে তারা শেখ হাসিনাকে ডুবিয়েছেন, তার মধ্যে যে আব্দুর রহমান অন্যতম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল অন্যতম। এই লোকগুলোকে, যেমন আসাদুজ্জামান খান কামাল আমার সামনেই বসতো, তিনি একজন সহজ সরল মানুষ ছিলেন। তো এই সহজ সরল মানুষ এখন তার সম্পর্কে যে সকল কথাবার্তা শুনি, শেখ হাসিনা তাকে স্নেহ করতেন। এখন সেই স্নেহটাকে ব্যবহার করে সে যে এই কাজগুলো মানে করেছেন বা করবেন, এটা শেখ হাসিনা কিন্তু বিশ্বাস করতে পারেননি শেষ পর্যন্ত। তো এরকম অনেক লোক আছে, আমরা এখন সরাসরি এই সমস্ত কর্মকাণ্ডের জন্য শেখ হাসিনাকে দায়ী করছি, শেখ রেহানাকে দায়ী করছি, জয়কে দায়ী করছি, পলকের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, আরাফাতের সমস্ত কর্মকাণ্ডের জন্য আমরা জয়কে দায়ী করছি, পুতুলকে দায়ী করছি। এটা স্বাভাবিক নিয়ম। কিন্তু আলটিমেটলি এই যে লোকগুলো, এদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল যে এরা সরল সোজা মানুষ, শান্তশিষ্ট মানুষ, এরা এই অপকর্মগুলো করবে না। কিন্তু হঠাৎ করে তারা ক্ষমতায় বসে এত খারাপ কাজ করেছে। আসলে এই সমস্ত লোকদেরকে মোটামুটি মানে একদম পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, এই সমন্বয়কদের হাতে এদেরকে ছেড়ে দেওয়া উচিত ছিল। এবং এরা রাজনীতির বিষ বাষ্প, এরা এই গ্রুপগুলো, এদের কোনো লোক যদি বিএনপিতে থাকে তাদেরও একই পরিণত হওয়া উচিত, এবং এদের কথা নিয়ে আমাদের আসলে আলোচনা করা উচিত না। এবং আপনারা এটা লিখে রাখেন চেয়ারম্যান যে এই লোকগুলো বাংলাদেশের কখনো আসতে পারবে না,
কখনো এরা আসতে পারবে না, কোনো অবস্থাতেই এরা আসতে পারবে না। এদেরকে আওয়ামী লীগের লোকজন পিটিয়ে মেরে ফেলবে, বিএনপির লোকজন লাগবে না। এই যে আব্দুর রহমানের কথা বললেন, ওর যদি সাহস থাকে, সে যদি তার নির্বাচন এলাকায় আসতে পারে বোয়ালমারিতে, সে যদি কোনোদিন এখানে আসতে পারে, সেদিন আপনি আমাকে বলবেন। মূল ব্যাপার হলো এই সমস্ত লোকদেরকে বলতে গেলে রাস্তা থেকে ধরে এনে এই শেখ হাসিনা তাদেরকে বিভিন্ন পদ পদবি দিয়েছেন, এ ম্যান উইদাউট এনি কোয়ালিটি। তাদের পলিটিক্যাল কোনো যোগ্যতা নেই। এদের কাজই ছিল শুধুমাত্র, শেখ হাসিনা মনে করেছে এরা আমার জন্য হার্মফুল হবে না। এখন আমার জন্য প্রবলেম কি ছিল? শেখ হাসিনার প্রবলেম ছিল যে ছেলেটা ফটর ফটর কথা বলে, ফটর ফটর লেখালেখি করে, এত বুদ্ধি শুদ্ধি দেখাতে চায়, পণ্ডিতি দেখাতে চায়, এগুলো দিয়ে হয় না। তার দরকার ছিল একেবারে অনুগত, পলকের মতো অনুগত, সারাদিন কিলবিলেই হাসবে, কথা বলবে, যা বলবে তার সঙ্গে সে একটা জি আপা জি আপা জি আপা। এই মানুষগুলিকে নিতে গিয়ে এরা যে তলে তলে এহেন অপকর্ম নাই, এহেন অপকর্ম নাই। এদের অপকর্মর কথা যদি আপনি ফিরিস্তি বর্ণনা করেন, শয়তানও লজ্জা পেয়ে যাবে। ইবলিস বলবে যে হায় আল্লাহ, তুমি আমাকে নিয়ে যাবে এই দুনিয়া থেকে, এদের থাকলে, এরকম দুই সাইজের লোক থাকলে আমার আর দরকার নাই। তো এই মানুষগুলো আবার কথা বলার সুযোগ পাচ্ছে এবং আবার দূর থেকে কথাবার্তা বলছে। ইটস এ ভেরি অ্যালার্মিং অ্যান্ড ডেঞ্জারাস। এবং এরা জানে না যে এখনো পর্যন্ত এদের সম্পর্কে মানুষের যে ধারণা কত নিকৃষ্ট। এরা যতক্ষণ দলের পক্ষে কথা বলছে, দল ডুবছে, শেখ হাসিনার পক্ষে কথা বলছে, শেখ হাসিনা ডুবছে। এরা যে প্রোগ্রাম দিচ্ছে, সেই প্রোগ্রামে বাংলাদেশে একটা তেলাপোকাও এদের জন্য অ্যাটেন্ড করবে না। বরং এরাদেরকে যদি কোনোদিন পায়, ইভেন আজ থেকে 50 বছর পরও যদি এদের কাউকে পায়, হওয়ার পরে এই যে জনরোষ আপনি কল্পনা করতে পারবেন না বাংলাদেশ। আমরা এখন সে মানে অনেক ব্যাপারে, সমন্বয়কদের ব্যাপারে খুব বিরক্ত, ডক্টর ইউনূসের ব্যাপারে বিরক্ত। ইট ডাজ নট মিন যে আওয়ামী লীগের যে লোকগুলো এই অপকর্ম করে গেছে, সালমান পলক, যে সমস্ত লোকজন পেয়ে গেছে, আমরা তাদেরকে পেয়ে জড়িয়ে ধরবো, চুম্বন করবো এবং বলবো যে হা হা দাদা ভাই আপনারা গেছেন, আমরা আপনাদের শোকে মুহ্যমান হয়ে গেছি। এই দৃশ্য কখনই হবে না। এরা যখনই আসবে তখনই জনরোষের শিকার হবে। এটা হলো বাস্তবতা, দিস দ্য রিয়ালিটি। জি।